বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় জানো যে আমি আমার লাস্ট ক্লাসটিতে ত্রিকোণমিতি সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা কয়েকটি সৃজনশীল অঙ্ক করেছি এবং ত্রিকোণমিতির বেসিক সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর আমরা বলছিলাম যে আমরা পরবর্তীতে নতুন কোনো অধ্যায় নিয়ে ক্লাস শুরু করব। সেজন্য আজকে তোমাদের সামনে আমি নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করতেছি। আজকের চ্যাপ্টারটি হচ্ছে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের চ্যাপ্টার 8। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, চ্যাপ্টার 8-এ সাধারণত তোমাদের উপপাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে। সে উপপাদ্যগুলো নিয়ে পড়তে গেলে তোমাদেরকে কিছু মৌলিক বিষয় সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তারপর আমরা উপপাদ্য ক্লাসে যাব। আজকে আমরা উপপাদ্যের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ আলোচনা করলে তোমাদের একটা সুবিধা হবে যে পরবর্তীতে সৃজনশীল অথবা যদি উপপাদ্য পরীক্ষায় আসবে যে সৃজনশীল প্রশ্ন, সেই প্রশ্নটি সমাধান করতে সুবিধা হবে। সেজন্য আমরা একদম ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকের ক্লাসটি এখানে আমি দুটি প্রশ্ন লিখে রেখেছি বোর্ডে, দেখো। একটি প্রশ্ন হচ্ছে একটি বৃত্ত অঙ্কন করেছি। এই বৃত্তে দুটি স্পর্শক রয়েছে, একটি হচ্ছে পি এ আরেকটি হচ্ছে পিবি। ও কেন্দ্রগামী একটি অকেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত। এই বৃত্তে পি এ এবং পিবি দুটি স্পর্শক। এখন প্রশ্ন হচ্ছে কোণ এ ও বি ইকুয়াল কত। এখানে দেখা যাচ্ছে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটিতে দেখো দেখা যাচ্ছে কোণ এ পি বি হচ্ছে 55 ডিগ্রি কোণ এ পি বি। আমাদেরকে বের করতে হবে এ ও বি ইকুয়াল কত। একটি জিনিস দেখো, আমাদের একটি নিয়ম মনে রাখতে হবে, একটি সূত্র মনে রাখতে হবে। বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। জাস্ট এই একটি নিয়ম মনে রাখলে তোমরা বেশ কিছু এমসিকিউ আলোচনা করতে পারবে। তাছাড়া উপপাদ্য যখন করতে যাবে তখন এই নিয়মটি তোমাদের খুব কাজে লাগবে। সেজন্য এই নিয়মটি প্রথমে ক্লাস শুরু করার আগে সবাই একটু খাতায় লিখে নেবে। বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। অর্থাৎ আমরা মনে করি এই একটি বৃত্ত, অকেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত। এখন এই বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, ধরো বিন্দুটি হচ্ছে এ। অকেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত, এই বৃত্তে একটি নির্দিষ্ট বিন্দু যদি এ নেই, তাহলে এই এ বিন্দুতে যদি একটি স্পর্শক অঙ্কন করি, তাহলে দেখো এ বিন্দুতে আমরা একটি স্পর্শক যদি অঙ্কন করি, স্পর্শক যে কোনোভাবে অঙ্কন করা যায়, তাহলে ওই স্পর্শকটি ওই বিন্দুতে যদি আমরা একটি ব্যাসার্ধ অঙ্কন করি, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওই ব্যাসার্ধের উপর এই স্পর্শকটি লম্ব হবে। দেখো এই ব্যাসার্ধের উপর ধরো ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এই পি এ হচ্ছে স্পর্শক। তাহলে আমরা লিখতে পারবো পি এ লম্ব ও এ। একটু ভালো করে খেয়াল করে দেখো, বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দুতে, ধরে নিলাম একটি বিন্দু এ, কোনো নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে আমরা লিখতে পারবো পি এ লম্ব ও এ। পি এটা ও এর উপর লম্ব। এমনও হতে পারে এই বিন্দুতে যদি আমরা আরেকটি স্পর্শক অঙ্কন করি, ধরে নিলাম পিবি, আর এখানে যদি আমরা ব্যাসার্ধ অঙ্কন করি, তাহলে দেখো এই যে ব্যাসার্ধ অবি, এই অবি এর উপর
এই পিবিটা লম্ব হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারবো ও বি লম্ব পিবি। সুতরাং এই যে নিয়মটি আমরা এখানে বলে রাখছি, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে লেখা আছে বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শক, কোনো নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, অর্থাৎ এই পিবিটা অ এর উপর লম্ব, পি এটা অ এর উপর লম্ব। এই দুটোকে যদি আমরা এদিকে লম্বা করি তাহলে একটা সমাজে দুটি স্পর্শক পরস্পর ছেদ করবে, এরকম হবে। আমার এখানে জায়গা নেই সেজন্য এটার অঙ্কন করলাম না, এরকম হবে। হ্যাঁ, আমরা একটু সহজ অঙ্কন করতে পারি। দেখো এভাবে করতে পারি, এটা দিলাম পি। তাহলে দেখো এই যে পি এ এবং পিবি এই দুটি হবে স্পর্শক, স্পর্শকটি ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে লম্ব যদি হয়, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে লম্ব আমরা জানি একটি রেখার উপর একটি লম্ব সাধারণত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এখানে হবে 90 ডিগ্রি, এই দিকেও হবে 90 ডিগ্রি। তাহলে যে লম্বটা ওই ভূমির উপর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। এরকম যদি আমরা ভূমি কল্পনা করি, একটা লম্ব হয়, তাহলে কোণ উৎপন্ন হবে 90 ডিগ্রি। অর্থাৎ এই যে পি এ স্পর্শক ও এর উপর লম্ব, তাহলে এখানে কোণ হবে 90 ডিগ্রি। এই যে পিবি স্পর্শক ও এর উপর লম্ব, দ্যাট মিন্স এখানে কোণ হবে 90 ডিগ্রি। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। দেখো এই স্পর্শকটি ব্যাসার্ধের উপর লম্ব, দ্যাট মিন্স এখানে কোণ হবে 90 ডিগ্রি, লম্ব হলেই কোণ হবে 90 ডিগ্রি। এখানে প্রশ্ন হচ্ছে পি এ ও পিবি স্পর্শক, তাহলে পি এ এবং পিবি স্পর্শক, কোণ এ ও বি কত? এ ও বি কত? তাহলে আমরা পেয়ে গেলাম যে এই চিত্রটা আমরা যদি এখানে অঙ্কন করে দেখো, এই কোণটি হবে 90 ডিগ্রি আর এই কোণটি 90 ডিগ্রি, আর এখানে দেওয়া আছে 55 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা একটা চতুর্ভুজ কল্পনা করি, এই যে চতুর্ভুজ না, এই সম্পূর্ণ একটি চিত্র দেখো, এখানে 90 ডিগ্রি, এইখানে 90 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজের একটি, দুটি, তিনটি, চারটি চতুর্ভুজ হয়ে যায়। তাহলে এই চতুর্ভুজের চার কোণের সমষ্টি হবে আমরা জানি 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এইটা 55। তাহলে এই দুইটা মিলে হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি, কারণ এটি 90 ডিগ্রি, এটি 90 ডিগ্রি। তাহলে এই 55 আর এইখানে কতটুকু হলে 180 ডিগ্রি হবে? এই দুটা মিলে হবে 180, এই দুটা মিলে 180, সুতরাং হবে 360 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 55 ডিগ্রি, তাহলে কি হবে? 125 ডিগ্রি। দেখো এই অপশনটি হবে 125 ডিগ্রি। তাহলে এই যে কোণ এ ও বি, এই কোণটি হবে 125 ডিগ্রি। একটু ভালো করে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রটিতে এটি যেহেতু 55 ডিগ্রি দেওয়া আছে, এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 55 হলে এটা হবে 125, কারণ এই দুটি মিলে হবে 180 ডিগ্রি আর এই দুটি মিলে 180 ডিগ্রি, মোট হবে 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 125 ডিগ্রি। আশা করি এই এমসিকিউটি বুঝতে পেরেছ। এটা বুঝলে তোমাদের অনেক উপপাদ্য অথবা উপপাদ্যের এমসিকিউ করতে সুবিধা হবে। তাহলে এই সূত্রটি একটু মনে রাখতে হবে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরের প্রশ্নটি হচ্ছে পি এ ও পিবি স্পর্শক এবং কোণ পি এ বি 30 ডিগ্রি। এবার দেওয়া আছে পি এ বি। আমি এই চিত্রটা যদি এইখানে অঙ্কন করে দেখো, ধরো এটি একটি বৃত্ত, এটা হচ্ছে এ আর এই বিন্দুটা হচ্ছে বি, কেন্দ্র ও, এখানে ধরে নিলাম আমরা পি। তাহলে পি এ আর এটা হবে পি বি। এবার দেখো এই যে কেন্দ্র ও, দেওয়া আছে কোণ পি এ বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে পি এ বি,
তাহলে এই দিকে আমরা যদি যোগ করে দেই তাহলে এই কোণটা হবে বি, পি এ বি। দেখো এই কোণটা হবে কোণ পি এ বি, এইটুকু হবে 30 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে যে কোণ এ ও বি কত, এই কোণটি কত ডিগ্রি। একটু ভালো করে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই কোণটি, এই যে সম্পূর্ণ কোণ এইটুকু, এই সম্পূর্ণ কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে যে এই কোণটি কত। এবার দেখো আমরা জানি যে এই যে সূত্রটি লিখছি, বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে এই স্পর্শকটি এই ব্যাসার্ধের উপর লম্ব, দ্যাট মিন্স এইখানে কোণ হবে 90 ডিগ্রি। ভালো করে খেয়াল করে দেখো, এই স্পর্শক ও ব্যাসার্ধের উপর লম্ব, তাহলে এখানে কোণ হবে 90 ডিগ্রি, কারণ লম্ব 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এইখানে কোণ হবে 90 ডিগ্রি। এবার যেহেতু তারা এই অংশটুকু বলছে এই যে পি এ বি এই দিকে চলে গেছে, তাহলে পি এ বি এই কোণটি 30 ডিগ্রি, এই কোণটি হচ্ছে 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইখানে একটু বাকি আছে, এই বাকি কোণটুকু কতটুকু হবে। এটা যেহেতু টোটালটা 90 ডিগ্রি, টোটালটা 90 ডিগ্রি, তাহলে এইটুকু যেহেতু 30 ডিগ্রি, তাহলে পরেরটা হবে 60 ডিগ্রি। দেখো এই চিত্রটি বুঝতে তোমাদের একটু সমস্যা হবে, আমি আরেকটু বড় করে চিত্রটি অঙ্কন করি। দেখো এটা যদি এই দিকে যোগ করি, এটা হবে পি এ, দেখো এই কোণটি 30 ডিগ্রি, পি এ বি, এটা অ, পি এ বি এইটুকু 30 ডিগ্রি, তাহলে এইটুকু হবে 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটা হবে 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, তাহলে এইটুকু হবে 60 ডিগ্রি। দেখো কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা একটু সূত্র জানি, একটি নিয়ম জানা আছে আমাদের, যে ত্রিভুজের, এটি তোমাদের নিশ্চয়ই জানা আছে, 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা এখানে না লিখে এইখানে লিখি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো তাহলে এই কোণটা 30 ডিগ্রি, পি এ বি 30 ডিগ্রি, তাহলে এইটুকু হবে 60 ডিগ্রি, কারণ টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তাহলে এই টোটালটা 90 ডিগ্রি, 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি, তাহলে কোণ এ ও বি হবে 60 ডিগ্রি। তাহলে খ নংয়ের আনসার হবে কোণ এ ও বি, এই কোণটা হবে 60 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি ইকুয়াল 60 ডিগ্রি, এটা হবে আনসার। আর ক নংয়ের আনসার তো আমি লিখেই দিছি, কোণ এ ও বি হবে 125 ডিগ্রি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি এমসিকিউ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের দুইটি নিয়ম মনে রাখতে হবে, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই হচ্ছে একটি নিয়ম, আর এই হচ্ছে আরেকটি, যে বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এই দুটি নিয়ম মনে রাখলে আমরা এই দুটি এমসিকিউ, এই দুই নিয়মে আলোচনা করলাম। এরকম আরও অনেক এমসিকিউ আছে, তোমরা একটু ভালো করে নিয়ম দুটি মনে রাখলে এরকম এমসিকিউ আনসার করতে পারবে। তাহলে আশা করি এই দুটি এমসিকিউ তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য নতুন আরেকটি প্রশ্ন নিয়েছি। এই প্রশ্নটি
হচ্ছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে কেন্দ্র, বিডি 4 সেন্টিমিটার, এই বিডিটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমিটা কত হবে? যেহেতু বিডি ইকুয়াল 4 সেন্টিমিটার, আমরা জানি বৃত্তের কোনো নির্দিষ্ট জ্যা কেন্দ্রগামী ব্যাসার্ধ কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্রগামী এই যে ওডি, এই ওডিটা এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ওডিটা যদি এ বিকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এই বিডি হচ্ছে, দেখো বিডি 4 সেন্টিমিটার, এইটুকু 4 সেন্টিমিটার, তাহলে এইটা হবে 4 সেন্টিমিটার। তাহলে বিডি সমান কী দেওয়া আছে? বিডি ইকুয়াল 4 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখতে পারি? এ বি ইকুয়াল কী হবে? এ বিটা হবে এডি, এ বিটা হবে এডি প্লাস বিডি। তাহলে এডিটাও 4 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার, তাহলে কি হবে? 8 সেন্টিমিটার। তাহলে দেখো এ বিটা হবে 8 সেন্টিমিটার, আমরা সম্পূর্ণটা পেয়ে গেলাম এ বি 8 সেন্টিমিটার। আচ্ছা, লিখে নিলাম এ বি 8 সেন্টিমিটার। এবার দেখো এই বিডিটা 4 সেন্টিমিটার, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই এ ও বি আমরা যদি সম্পূর্ণ ত্রিভুজ নেই, এ ও বি সম্পূর্ণ ত্রিভুজ, তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজের এ বিটা হবে ভূমি আর ওডিটা হবে উচ্চতা। তাহলে ওডিটা বের করতে হবে। এখন এই ত্রিভুজটির কথা কল্পনা করো, এই ত্রিভুজটা ধরো বিওডি, এই ত্রিভুজের ভূমি 4 আর অতিভুজ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ 5। তাহলে এই বাহুটা কত হবে তোমরা বলতে পারবা? তাহলে ত্রিভুজ বিওডি থেকে, ত্রিভুজ বিওডি থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের সূত্রানুসারে ওডি যদি বের করি, তাহলে ওডি ইকুয়াল হবে রুট ওভার, আমরা জানি পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে লম্ব যদি হয় এটা ওডি, তাহলে ওডি স্কয়ার ইকুয়াল ওবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি ওবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। পিথাগোরাসের সূত্র তোমাদের জানা আছে। তাহলে ওবিটা হচ্ছে, তাহলে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তাহলে হবে 25 মাইনাস 16 ইকুয়াল রুট 9 ইকুয়াল 3। তাহলে দেখো ওডিটা আমরা কত পেয়ে গেলাম? ওডিটা হচ্ছে 3। তাহলে দেখো সম্পূর্ণ এ বিটা হচ্ছে ভূমি, ভূমিটা হচ্ছে 8 আর ওডি হচ্ছে লম্ব বা উচ্চতা, এটা হবে 3 সেন্টিমিটার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি এ বি হবে 8 আর উচ্চতা হবে 3। তাহলে এই সূত্রে যদি আমরা বসাই, তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল হবে হাফ ইন্টু ভূমি হবে 8 আর উচ্চতা হবে 3। তাহলে 2 দ্বারা 8কে ভাগ করলে 4, 4 ইন্টু 3 দ্যাট মিন্স 12 বর্গ সেন্টিমিটার। এই হবে আনসার। দেখো সম্পূর্ণ অঙ্কটি আমি একটু ডিটেলস করে দিলাম, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সংক্ষেপে আমি করতে পারতাম। এখন এই কোয়েশ্চনটি যদি এমসিকিউতে আসে, তোমাদের খুব কম সময় করতে হবে, 1 মিনিট সময়। 1 মিনিটে এই প্রশ্নটি হচ্ছে এমসিকিউ প্রশ্ন। তাহলে দেখো ইজিলি কিভাবে করবে। যেমন ধরো এই বাহুটা 4, এই বাহুটা 5, তাহলে এটা 3 হবে। এটা সহজে বোঝা যায়, কারণ 4 স্কোয়ার
আর এখানে যদি 3 হয় তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল 25 আর 5 স্কোয়ার, কারণ অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। পিথাগোরাসের সূত্র হচ্ছে যে এই দুটি বাহুকে ভূমি আর লম্বকে স্কোয়ার করে যোগ করলে যেটা হবে অতিভুজটা স্কোয়ার করলে সেম হবে। তাহলে এখানে 5 আছে যেহেতু তাহলে এটা 3 বোঝা যায়, তাহলে 3 বুঝে ফেললাম। আর এটা 4 হলে এটা 4, তাহলে 4 4 8, তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম 8 আর লম্ব 3। সুতরাং হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রে মান বসিয়ে 12 বর্গ সেন্টিমিটার 1 মিনিটে বের করতে পারবো। আমি একটু ডিটেলস করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইটা 4 হলে এটা 4, তাহলে টোটালটা 8। আর এটা পিথাগোরাসের সূত্র অনুসারে এই ত্রিভুজ থেকে আমরা বের করে নিলাম, ওডিটা হচ্ছে 3। সুতরাং ত্রিভুজে বের ক্ষেত্রফল এওবি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সুতরাং 12 বর্গ সেন্টিমিটার। আশা করি এই যে 3টি এমসিকিউ আলোচনা করলাম, 3টি এমসিকিউ তোমরা ভালো করে বুঝতে পেরেছ, এবং পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আরও ক্লাস করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং এই নিয়মগুলো ভালো করে মনে রাখবে। এগুলো থেকেই পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আসে, এগুলো বারবার প্র্যাকটিস করবে, তখন পরীক্ষায় ভালো করতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।